বন্ধুরা নমস্কার, স্টক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রাইস অ্যাকশন নিয়ে একটু আলোচনা করেছিলাম। প্রাইস অ্যাকশনের ট্রেন্ডস নিয়ে আলোচনা করেছি। ট্রেন্ড কি, ট্রেন্ড কত প্রকার, ট্রেন্ডের আইডেন্টিফিকেশনের স্ট্রাকচারটা কি, এবং ট্রেন্ডের সঙ্গে আমরা কিভাবে ট্রেড করতে পারি তার দুটো স্ট্র্যাটেজি আমরা সংক্ষেপে আলোচনা করেছি। তো সেদিন যারা আমার সঙ্গে ছিলেন, আশা করি তাদের ভিডিওটি ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। আজকে যারা আমাকে নতুন দেখছেন তাদেরকে বলবো যে আমার সেই পুরোনো ভিডিওগুলো একটু দেখে নেবেন, আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কন্টিনিউটি বজায় থাকবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের সিরিজটি আমরা করতে চলেছি, এর মধ্যে যাতে আপনাদের কোনো গ্যাপ না থাকে সেই চেষ্টা আমি করছি। আপনারাও ভিডিওগুলো পরপর দেখতে থাকবেন। আশা করি এখান থেকে আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হবে। তো চলুন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেখানে চলে যাই। আমরা আজকে আলোচনা করবো শিফট অফ ট্রেন্ড অর ট্রেন্ড রিভার্সাল। আমরা এর আগের দিন ট্রেন্ড আলোচনা করেছি। ট্রেন্ড অর্থাৎ একটি শেয়ারের অভিমুখ বা দিক, সেটা কখনো ঊর্ধ্বমুখী হয়, কখনো নিম্নমুখী হয়, বা কখনো সে উপর নিচে করতে করতে একটা রেঞ্জের মধ্যে চলাফেরা করতে থাকে, তাকে আমরা সাইড ওয়েস্টার্ন বলি। তো এই ট্রেন্ড বা শেয়ারের অভিমুখ কখনো একদিকে থাকে না, সে তার দিক পরিবর্তন করে। এই যে দিক পরিবর্তনের যে বিষয়টি, এটাকেই বলা হয় ট্রেন্ড রিভার্সাল বা শিফট অফ ট্রেন্ড। চলুন আমরা এখানে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটা শেয়ার প্রাইস সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো করতে করতে সে উপরের দিকে যখন যেতে থাকে, তখন সেই শেয়ার প্রাইসটাকে আমরা বলি সে আপ ট্রেন্ডে রয়েছে। কিন্তু এই আপ ট্রেন্ডটা কখন ভেঙে যায়? যখন এখান থেকে সে কিছুটা এইভাবে সময় কাটিয়ে আবার সে নিচের দিকে চলতে শুরু করে। অর্থাৎ আমরা এই যে জায়গাটি বলতে পারি, এখান থেকে শেয়ার প্রাইসটি তার অভিমুখ পরিবর্তন করেছে। অর্থাৎ এখানে এই পর্যন্ত সে ঊর্ধ্বমুখী ছিল, এখানে কিছুটা সময় সাইডওয়েজে কাটিয়েছে এবং সেখান থেকে সে তার অভিমুখ পরিবর্তন করে নিম্নমুখী হয়েছে বা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এই যে জায়গাটি, যে জায়গা থেকে সে তার ডাইরেকশন চেঞ্জ করেছে, এখানে আমরা ট্রেডিং অপরচুনিটি খুঁজবো। কিভাবে ট্রেডিং অপরচুনিটি খুঁজবো? খুব দেখুন, এখানে যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে এইখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে। কি প্যাটার্ন? আমি যদিও এখনো প্যাটার্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করিনি, যেহেতু ট্রেন্ড রিভার্সাল নিয়ে আলোচনা করছি, তাই এটা নিয়ে একটু অল্প কথায় বলবো যে এই ধরনের প্যাটার্ন, অর্থাৎ কেমন দেখতে হচ্ছে বিষয়টা, ইংরেজি এম এর মতো। আবার ডাউন ট্রেন্ড থেকে এভাবে সুইং হাই সুইং লো করতে করতে ডাউন ট্রেন্ডে চলছে। ডাউন ট্রেন্ড থেকে যখন সে তার অভিমুখ পরিবর্তন করে আপ ট্রেন্ডে চলে, তখন নিচের দিকে আরো একটি প্যাটার্ন তৈরি হয়। সেটা হচ্ছে এই দেখুন, দেখতে কেমন কেমন হচ্ছে এখানে, এটা দেখুন, এটা কেমন লাগছে, ইংরেজি ডব্লিউর মতো। অর্থাৎ উপরে আপ ট্রেন্ড থেকে যখন ডাউন ট্রেন্ডে যাবে, তখন এম এর মতো জায়গাটি যখন পাবো, সেখানে আমরা ট্রেডিং অপরচুনিটি খুঁজবো। আবার ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে যাবে, তখন ডব্লিউর মতো যে প্যাটার্নটি আমরা পাবো, সেখানে আমরা ট্রেডিং অপরচুনিটি খুঁজবো। কিভাবে সেখানে ট্রেড করা যায়, চলুন সংক্ষেপে আলোচনা করি। একটি শেয়ার প্রাইস কখন ঊর্ধ্বমুখী হয়, কখন নিম্নমুখী হয়, এর পেছনের কারণ কি, সেটা আমাদেরকে জানতে হবে। মূলত এটি শেয়ার প্রাইসের মূল্য যখন অপেক্ষাকৃত কম থাকে, অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে কম আছে, আমি এখানে বাই করলাম। আমার মতো আরো অনেকে যারা রয়েছে, তাদের মনে হচ্ছে শেয়ার প্রাইস কম রয়েছে, সে ঊর্ধ্বমুখী হতে পারে, তার দাম অনেক বাড়বে, তার আমরা সবাই এখানে বাই করবো। এই সমস্ত জায়গায় যখন শেয়ার প্রাইসটি পৌঁছবে, তখন এই প্রথমে যারা আমরা কিনেছিলাম বা তারও আগে যারা কিনেছিল, তারা কি করবে? কিছুটা প্রফিট বুকিং করার চেষ্টা করবে, এই সমস্ত জায়গায় প্রফিট বুকিং করবে। প্রফিট বুকিং করতে করতে এই এই জায়গাগুলোতে যখন আসবে, তখন এইখানে যে সমস্ত বায়াররা কিনবে বলে ভেবেছিল কিন্তু কিনতে পারেনি, সুযোগ পায়নি, তারা অপেক্ষাকৃত একটু দামটা যখন কমবে, তখন এই সমস্ত জায়গায় তারা আবার এন্ট্রি করবে, ঢুকবে, কিনবে। এখানে তারা যখন বায়াররা যখন অ্যাগ্রেসিভলি আবার ঢুকতে থাকবে, তখন শেয়ার প্রাইসটি আবার এইভাবে ঊর্ধ্বমুখী হতে থাকবে। ঊর্ধ্বমুখী হয়ে এই সমস্ত জায়গায় যখন এলো, তখন এখানের কিছু কিছু বায়ার যারা এখানেও প্রফিট বুকিং করার সুযোগ পায়নি, তারা কি করবে? এখানে যখনই আসলো, তখন আবার প্রফিট বুকিং করতে শুরু করলো। এবং যে সমস্ত বায়াররা এখানে কিনতে পারেনি, তারা আবার এখানে কিনতে শুরু করলো, অল্প অল্প করে তারা কিনতে শুরু করলো। আর এখানে যারা কিনেছিল, তারা বেচতে শুরু করলো। বেচার অর্থাৎ সেলারের সংখ্যা বেশি হয়, কিছুটা নামলো, কিন্তু ওভারঅল বায়ারের সংখ্যা বেশি হয়, বেশি দূর না নেমে কিছুটা নামার পরে আবার শেয়ার প্রাইসটি ঊর্ধ্বমুখী হলো। এইভাবে বায়ার এবং সেলারের যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলতে চলতে যাদের জোর বেশি থাকে শেয়ারের অভিমুখ তাদের দিক গ্রহণ করে। অর্থাৎ বায়ারের জোর যদি বেশি হয়, তাহলে শেয়ার ঊর্ধ্বমুখী হয়, সেলারের জোর যদি বেশি হয়, তাহলে শেয়ার প্রাইস নিম্নমুখী হয়। এবার এই সমস্ত জায়গায় যখন এলো, এই জায়গায় এসে বায়ার এবং সেলার দুটো প্রায় সমান সমান জায়গায় চলে আসে। অর্থাৎ যে পরিমাণ বায়ার থাকে, প্রায় সম পরিমাণ সেলারও থাকে। তাই কি হয়? এই জায়গা থেকে যখন শেয়ার প্রাইস এই যে নামতে থাকে, এই লোটাকে ভাঙতে না পেরে এখানেই আবার সাপোর্ট নেয়। এই প্রসঙ্গে আপনাদের বলে থাকি, এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারটা, এটা আমরা পরের ভিডিওতে সম্ভবত আলোচনা করবো। অর্থাৎ একটি শেয়ার প্রাইস উঠতে উঠতে যেখানে গিয়ে ধাক্কা খায়, সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স।
আবার এভাবে নামতে নামতে যেখানে গিয়ে একটু দাঁড়িয়ে আবার উঠতে শুরু করে সেই জায়গাটাকে বলা হয় সাপোর্ট। এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানাবো, বিস্তারিত আলোচনা হবে। আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট ট্রেন্ড রিভার্সাল নিয়ে যেটুকু বলতে হয় সেটুকুই বলবো। তো এখানে গিয়ে শেয়ার প্রাইসটি বাজারে আবার নামতে শুরু করলো, কিন্তু এই যে প্রিভিয়াস লোকে ছিল সেই লোকে কিন্তু ও ভাঙতে পারলো না। সেই লোয়ের কাছাকাছি এসে, অর্থাৎ সেই লোয়ের জায়গায় এসে সে দাঁড়ালো বা সাপোর্ট নিল। সাপোর্ট নিয়ে আবার ঊর্ধ্বমুখী হলো। কি হচ্ছে, এই সমস্ত জায়গায় যে সমস্ত সেলাররা বসেছিল, যারা এখানে সেল করতে পারেনি, তারা আবার যখন শেয়ার প্রাইসটি এখানে এলো, তারা আবার সেল করার সুযোগ পেলো, এবং এই জায়গাগুলোতে যারা কিনেছিল তারাও এখানে অধিক পরিমাণে সেল করতে লাগলো। ফলে কি হলো, এই শেয়ার প্রাইসটি এই যে প্রিভিয়াস যে লোটি তার ছিল সেই লোকে ভেঙে একটি নতুন লো তৈরি করলো। অর্থাৎ যে তার যে ঊর্ধ্বমুখী যে অভিমুখ ছিল সেই অভিমুখ পরিবর্তিত হয়ে গেল এই লোকে যখন ভেঙে ফেললো। এই লোকে ভেঙে যখন এখানে নিউ লো তৈরি করলো, তখন আমরা বুঝবো যে শেয়ার প্রাইসটি তার দিক পরিবর্তন করতে করেছে, অর্থাৎ সে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ট্রেন্ডের রিভার্সাল হয়েছে বা ট্রেন্ডের শিফট হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এই জায়গায় আমরা ট্রেডিং অপরচুনিটি কিভাবে খুঁজবো, একটু আগেই আমরা বললাম, একটু আগেই আমরা দেখালাম যে শেয়ার প্রাইসটি যখন টপ, অর্থাৎ একটি আপ ট্রেন্ডের পর এরকম প্যাটার্ন তৈরি হবে। কিসের পর? একটি আপ ট্রেন্ডের পর, অর্থাৎ শেয়ার এরকম ঊর্ধ্বমুখী যাচ্ছে, ঊর্ধ্বমুখী শেয়ারের উপরে যখন এই ধরনের একটি প্যাটার্ন তৈরি হবে, তখন আমরা সেখানে ট্রেন্ড রিভার্সালের সুযোগ গ্রহণ করে সেখানে শর্ট সেল বা পুট বাই করবো। এই ট্রেডটা কিভাবে এক্সিকিউট করবো, আমরা কেউ কেউ এই লোকে যখনই ভেঙে নিচের দিকে শেয়ার প্রাইস নামতে শুরু করবে, আমরা এখানেও শর্ট সেল করতে পারি বা পুট বাই করতে পারি। আবার কেউ কেউ আমরা শেয়ার প্রাইসটি যখন এখানে কিছুটা উঠলো, উঠে যখন আবার নামতে শুরু করলো, তখন এখানেও আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি। দুটো মধ্যে তফাৎ কি, এখানে যে কিনেছিল পুট বাই করেছে বা এখানে যে শর্ট সেল করেছে, আর এখানে যে নিল, দুজনের মধ্যে পার্থক্য একটাই, যে এখানে যে নিল তার স্টপ লসটা অপেক্ষাকৃত বড় হবে এতটা, আর এখানে যে নিল তার স্টপ লসটা অপেক্ষাকৃত ছোট হবে। কেন? এখানে যখন রেড ক্যান্ডেল একটা তৈরি করলো, আমরা বুঝলাম এখানে যেহেতু আগেই আমরা বুঝতে পেরেছি ট্রেন্ড শিফট হয়েছে ডাউন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে, তখন এই জায়গায় যে এটি উপরে যাবে না, সেটা এখানে যখন আরেকটি রেড ক্যান্ডেল তৈরি হলো তখনই আমরা বুঝে পেলাম, এবং আমরা এখানে ট্রেড এক্সিকিউট করলাম। এবং কেন আমরা এখানে স্টপ লস দেবো এই ক্যান্ডেলের উপরে? কারণ আমরা কখনোই 100% শিওর হতে পারি না যে এখান থেকে শেয়ার প্রাইসটা নামবেই নামবে। হতে পারে এখানে কিছুটা নেমে আবার উপরের দিকে চলে যেতে পারে, তাই আমাদের লস যাতে বেশি না হয়, তাই আমরা এখানে স্টপ লস দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা আপ ট্রেন্ডের রিভার্সালে কিভাবে ট্রেড করবো বুঝতে পারলাম। এন প্যাটার্ন যদি তৈরি হয় আমরা সেখানে ট্রেড করবো। এবার সিমিলারলি যখন ট্রেন্ড ডাউন ট্রেন্ডে আছে একটি শেয়ার প্রাইস, ডাউন ট্রেন্ড থেকে সে যখন ট্রেন্ড শিফট করে আপ ট্রেন্ড গ্রহণ করবে, তখন একটি ডব্লিউ প্যাটার্নের মতো এরকম তৈরি হবে। আমরা এখানেও একটি ট্রেড এক্সিকিউট করতে পারি ওই সিমিলার ওয়েতে। আমরা কেউ এখানে ট্রেড নিতে পারি, অথবা শেয়ার প্রাইস একটু উঠে যখন এখানে নেমে আবার উঠতে শুরু করলো, আমরা এখানেও ট্রেড এক্সিকিউট করতে পারি। পার্থক্য কি? একটু আগে যেমন বললাম যে এখানে আমাদের স্টপ লসটা একটু বড় হবে, এখানে আমাদের স্টপ লসটা অপেক্ষাকৃত ছোট হবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে ট্রেন্ড রিভার্সালে আমরা ট্রেড করব। চলুন আমরা সরাসরি চার্টে গিয়ে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের হাই, এটা লো, এটা লোয়ার হাই, এটা লোয়ার লো, অর্থাৎ এই পর্যন্ত যখন যখন শেয়ার প্রাইসটি এই জায়গাটিকে ভাঙলো, এই জায়গায় যখন আসলো, তখন আমরা বুঝলাম যে এইখানে যে ট্রেন্ডটি সেটি কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে। এই ডাউন ট্রেন্ডে নিচে যখন এখানে যখন শেয়ার প্রাইস আসছে, তখন আমরা এখানে একটি ট্রেডিং অপরচুনিটি বুঝতে পারি। দেখুন কোন কাইন্ড অফ ডব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। আমরা চাইলে এখানে কিন্তু ট্রেড কালকে করতে পারি। আবার যদি ট্রেড এখানে কিছুটা নামে, এখান থেকে নেমে যদি উঠে শুরু করে, আমরা এখানেও ট্রেড এক্সিকিউট করতে পারি। এটা গেল একটা। আমরা আরো উদাহরণ খুঁজি। দেখুন এখানে শেয়ার প্রাইসটি ডাউন ট্রেন্ডে রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে। ডাউন ট্রেন্ডে এসে এখানে দেখুন ওয়ান কাইন্ড অফ ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, কিন্তু এখানে ও ব্রেক করতে পারেনি, এই হাইটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারেনি, সে আবার নেমে গেছে। আবার নেমে গিয়ে এখানে দেখুন আবার একটা ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে। তো আমরা এখানেই ট্রেডটা এক্সিকিউট করতে পারতাম। করে দেখুন এইখানে যদি একটু ভালো করে দেখেন, এখানে লক্ষ্য করুন, এখানে যখন ব্রেকআউট হয়েছে, কেউ এখানে ট্রেড এক্সিকিউট করতে পারে, স্টপ লসটা কোথায় হবে? এই সুইং এর এখানে হবে স্টপ লস। আবার কেউ কি করতে পারে, এখানে যখন এই যে শেয়ার প্রাইসটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত উঠলো, উঠে যখন নেমে আবার এখানে ট্রেন্ড
মানে এখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, অর্থাৎ এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলেও কেউ ট্রেড নিতে পারে। অথবা কি করতে পারে, এই যে পরের দিনের ক্যান্ডেল যেখানে শুরু হলো এই দিনে কেউ ট্রেড করতে পারে। তাহলে তার স্টপ লসটা কোন জায়গায় হবে, এই যে সুইং লো এই জায়গাটা তার স্টপ লস হবে, অর্থাৎ তার স্টপ লসটা অনেকটাই ছোট হলো। এখানে ট্রেড নিয়ে কি করবে, সে 1:2 1:3 টার্গেট নেওয়ার চেষ্টা করবে। তার যেহেতু এটা সুইং ট্রেড, বা যদি সে লং টার্মে থাকতে চায় তাহলে সে থাকতে পারে। এখানে 1:2 1:3 কত হতো, তার রিস্ক ছিল 2.95 অর্থাৎ 3% রিস্ক। আর 1:2 যদি নিতে হয় আমাদের 6%। এই দেখুন এই ক্যান্ডেলের হাইয়ে যদি আমি উঠি 13% 14%, অর্থাৎ 4 টাইমস। অর্থাৎ আমরা যদি রেশিও হিসাব করি তাহলে 1:4 সে এইখানেই টার্গেট পেয়েছিল। বন্ধুরা, আমরা ট্রেন্ড রিভার্সাল শিখলাম এবং ট্রেন্ড রিভার্সালের পরিপ্রেক্ষিতে কিভাবে আমরা ট্রেড করতে পারি তার সিম্পল দুটো স্ট্র্যাটেজি শিখেছি। এখানে আপনাদের একটি কথা আমি বলে নিই যে শেয়ার মার্কেট একটি রিস্কি জায়গা। এখানে যা কিছু এখানে আলোচনা হচ্ছে প্রবাবিলিটির উপর ভিত্তি করে, একটা সম্ভাবনা যেটা হয় হতে পারে, কোনোটাই কিন্তু আপনারা রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। আপনারা নিজেরা ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট করে যদি মনে হয় যে হ্যাঁ এই ধরনের স্ট্র্যাটেজি মার্কেটে কাজ করে বা এটা প্রফিটেবল পাওয়া যায়, আপনার কাছে চার্ট রয়েছে, আপনার কাছে ব্যাক টেস্ট করার সুযোগ রয়েছে, আপনি কেন কারো কথাতেই শুধু ট্রেড করবেন না। আপনারা ব্যাক টেস্ট করুন, নিজেরা সন্তুষ্ট হন, তারপরে ট্রেড করুন। চলুন অল্প একটু আমরা আরো কিছু কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে। দেখুন একটু শেয়ার প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে তখন এইভাবে, একটি শেয়ার প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে তখন লো হাই, হায়ার লো, হায়ার হাই করতে করতে চলে। এবার এখান থেকে এই যে উঠলো এটাকে যেমন আমরা আপ বলছি, কিন্তু এখান থেকে যখন এখানে নামছে তখন এর কিছু নাম রয়েছে, এটাকে কি বলে, কারেকশন বলে, পুল ব্যাক বলে, বা রিট্রেসমেন্ট বলে। সিমিলার ওয়েতে যখন একটি শেয়ার ডাউন ট্রেন্ডে থাকবে তখনও তার যে মূল যে মুভমেন্টটা, অর্থাৎ সে যখন এইভাবে নিচের দিকে নামবে তখন আমরা এখানে ডাউন বলছি। আবার যখন কিছুটা কারেকশন করবে, একটু উপরে উঠে আবার যে নামে, এই যে জায়গাটি, এই জায়গাটিকে কারেকশন, পুল ব্যাক এবং রিট্রেসমেন্ট এই নামগুলো আমরা অভিহিত করে থাকি। আরো একটু কিছু টার্মিনোলজি আপনাদের সঙ্গে আলোচনা করি অল্প একটু। আমরা যেটাকে লো হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই বলছিলাম, এগুলোকে আরো নাম, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। ঠিক আছে, এবার এগুলোর আরো কিছু নাম রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করি। জাস্ট নামগুলো আমরা জানছি। দেখুন এটাকে বলা হচ্ছে হাই পিভট, এটাকে লো পিভট, এটাকে হাই পিভট, এটাকে লো পিভট। পিভট কি, যেখান থেকে একটি শেয়ার প্রাইস টার্ন নিচ্ছে, দিক পরিবর্তন করছে, সেটাকে বলা হয়, সেই জায়গাটাকে বলা হয় পিভট। পিভট যখন আমরা পিভট অ্যাজ এ ইন্ডিকেটর যখন আলোচনা করবো তখন ভিন্নভাবে আলোচিত হবে, কিন্তু এখন আমরা জাস্ট অ্যাজ এ সুইং হাই, সুইং লোকে আমরা কি নামে, আরো কি যে নাম থাকে তার, হাই পিভট বলতে পারি, লো পিভট বলতে পারি, জাস্ট নামটা সম্পর্কে আপনাদের অভিযোগ করছি যে জায়গা থেকে একটি শেয়ার প্রাইস টার্ন নিচ্ছে সেই জায়গাকে বলা হয় পিভট। নিচে হলে লো পিভট, উপরে হলে হাই পিভট। আবার এই পিভটের আরো কিছু টার্ম রয়েছে, সেটাও আপনাদের একটু সংক্ষেপে জানিয়ে দিই। দেখুন মাইনর পিভট, মেজর পিভট, অর্থাৎ একটু আগে আমরা যেটাকে হাই পিভট বললাম সেটাকে বললাম মেজর পিভট, আবার যেটাকে লো পিভট বললাম একটু আগে সেটাকে বললাম মেজর পিভট। অর্থাৎ এটাও মেজর, এটাও মেজর। কেন, মূল যে ট্রেন্ড, এই ট্রেন্ডের যে দিক পরিবর্তন হচ্ছে, যেখান থেকে শেয়ার প্রাইস ধাক্কাকে নিচে নামছে বা যেখান থেকে ধাক্কাকে উপরে উঠছে, এই যে পয়েন্টগুলো, এটা হচ্ছে মেজর পিভট। আর দেখুন মাঝখানে এই যে ছোট ছোট পয়েন্ট আছে, যেখান থেকে শেয়ার প্রাইস টার্ন নিয়েছিল, ছোট ছোট টার্ন নিয়েছিল, এই যে ছোট ছোট পয়েন্টগুলো, এইগুলোকে বলা হয় মাইনর পিভট। আমরা যখন একটি বড় টাইম ফ্রেমে কাজ করব তখন এই মাইনর পিভট গুলোকে আমরা ওভারলুক করবো, দেখবো না। কারণ এই মাইনর পিভট গুলোকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানেই মনে হবে যে ট্রেন্ড পরিবর্তন হয়ে গেছে। কেন, দেখুন আপনি যদি মাইনর পিভটকে কনসিডার করেন তাহলে এটা হাই হলো, এটা লো হলো, এটা কি হলো বলুন, লোয়ার হাই। এটা কি হয়ে গেল বলুন, লোয়ার লো। এটা লো ছিল, এটা লোয়ার লো হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এই সুইং গুলো, ছোট ছোট সুইং গুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে এখানেই আমাদের মনে হবে ট্রেন্ড পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি যদি বড় টাইম ফ্রেমে কাজ করেন তাহলে এই ছোট ছোট সুইং গুলোকে আপনাকে, এই মাইনর পিভট গুলোকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে বা ওভারলুক করতে হবে, না হলে আপনার ট্রেন্ড আইডেন্টিফিকেশনের সমস্যা হবে। হ্যাঁ, আপনার অবশ্যই এটা একটা ডাউন ট্রেন্ড হতো যদি আপনি এটাকে 15 মিনিট ক্যান্ডেলে দেখতেন বা এটাকে আওয়ারলি ক্যান্ডেলে দেখতেন, তাহলে কিন্তু এটা যেমন একটু আপ ট্রেন্ড মনে হতো, এটাকে ডাউন ট্রেন্ড মনে হতো। জাস্ট আমি কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য যে এই ছোট ছোট সুইং হাই, সুইং লো, ছোট ছোট মাইনর পিভট গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব যখন আমরা বড় টাইম ফ্রেমে দেখবো, বা ছোট টাইম ফ্রেমে দেখলেও আমরা সেগুলোকে বোঝার চেষ্টা করবো মূল ট্রেন্ডটা আমাদের কোন দিকে রয়েছে। এই মাইনর পিভট বা ছোট ছোট সুইং হাই, সুইং লো গুলো দেখে কিন্তু কনফিউজড হলে আমাদের ট্রেন্ড আইডেন্টিফিকেশনের সমস্যা হবে এবং ট্রেডিং এর ক্ষেত্রেও সমস্যা তৈরি করবে। জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য টার্মগুলো সম্পর্কে আপনাদের অবগত করা। তাহলে আজকে আমরা যেটুকু শিখলাম আপনারা বারবার এগুলোতে আটে গিয়ে দেখবেন, চর্চা করবেন, যত বেশি অনুশীলন করবেন, যত বেশি চার্ট নিয়ে সময় কাটাবেন, তত দেখে আপনারা বেশি করে চার্ট রিড করা শিখুন। বেশি করে ক্যান্ডেলস্টিক যে চার্ট গুলো রয়েছে আপনাকে সেগুলো দেখার চেষ্টা করুন।
দেখতে 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 আপনাদের আস্তে আস্তে অভিজ্ঞতা হবে। যে ভিডিওগুলো আপনারা দেখছেন, যে টার্মগুলো পাচ্ছেন, যে কনসেপ্টগুলো ক্লিয়ার করার আমি চেষ্টা করছি, সেগুলো নিয়ে অনুশীলন করতে থাকুন। আশা করি আমাদের এই সিরিজ কমপ্লিট হতে হতে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেক কিছুই শিখে ফেলবেন। তো বন্ধুরা, দেখুন, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বিকল্পও নেই, তাই শিখতে থাকুন। আরেক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের মনে হয় এই ধরনের ভিডিও আপনাদের কাছে কার্যকরী হচ্ছে বা এখানে শেখার কিছু পাচ্ছেন, তাহলে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।